আজকে হলো আমাদের 6 নাম্বার ক্লাস এই চ্যাপ্টারে। রতন লিমিটেড কোম্পানির 2020 সালের 31 ডিসেম্বর তারিখের রেওয়া মিল ও অন্যান্য তথ্যাবলী ছিল নিম্নরূপ। শেয়ার মূলধন 1,20,000 শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা করে, তাহলে 12 লক্ষ টাকা। নগদ প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব, মজুত পণ্য, যন্ত্রপাতি, নিট শব্দ দেওয়া আছে। নিট মানিতে হইলে হয়তো ক্রয় করলে যোগ করা আছে, অথবা বিক্রয় করলে বিয়োগ করা আছে, অথবা অবচেত উঠলে সেটাও বাদ দেওয়া আছে, এই জন্য তারা ইউজ করতেছে শব্দটা নেট। জানি না আমরা কোন কারণে নিট শব্দ ব্যবহার করতেছি। 10% ঋণপত্র 1/4/2010, তার মানে হলো ঋণপত্রের উপরে আমাদের সুদ ধরতে হবে তোমার 1/4 9 মাসের। সাধারণ সঞ্চিত তহবিল সংরক্ষিত আয় 1/1/2020, প্রারম্ভিক বিক্রয় ফেরত ও বিক্রয়, মানে প্রথমটা বিক্রয় ফেরত, পরেরটা হলো বিক্রয়। প্রদত্ত বার্তা, প্রদত্ত বার্তা হলো আমাদের খরচ, এটা আমরা প্রাপ্য হিসাবকে দিয়ে থাকি, হ্যাঁ, এটা খরচ। বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, তার মানে কি, অর্থাৎ এই অঙ্কে আর প্রারম্ভিক মজুদ রেওয়া মিলে থাকবে না। এবং সমাপনী মজুদ, অর্থাৎ রেওয়া মিলে যে মজুদটা আছে, নাম না বললেই ওইটা কিন্তু সমাপনী মজুদ হয়ে যাবে। কারণ বিক্রিত পণ্যের ব্যয় যখন রেওয়া মিলে থাকবে, তখন রেওয়া মিলে আর প্রারম্ভিক মজুদ থাকে না। যে মজুদটা থাকে, এটা শুধু মজুদ বললেও আমরা এটাকে সমাপনী মজুদেই বুঝবো। এরপরেই বলা হচ্ছে অফিস ভাড়া 15 মাসের, এটাকে 15 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করে অগ্রিম বের করতে হবে। শিক্ষানবিশ সালামি 2 বছরের, এটা আয়, তবে 2/1 আয় হবে, 2/1 দায় হবে। এরপরে হলো বেতন খরচ, সাধারণ খরচ। সমন্বয় নিট মুনাফা ব্র্যাকেটে আছে যদি হয়, এর 20% সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর করা, অর্থাৎ নিট মুনাফা হলে তার 20% সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে। 2020 সালের জন্য 10% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, এটা হলো ঘোষিত লভ্যাংশ, শেয়ার মূলধনের উপরে ধরা হবে। 12 লক্ষ টাকা ছিল মূলধন। চলতি বছরের নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে আমাদের। মোট মুনাফার পরিমাণ 3,45,000 টাকা ধরে বিশদ আয় বিবরণী সম্পন্ন করো, মানে তৈরি করো। চলতি বছর শেষে কোম্পানির মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করো, মালিকানা সত্ত্ব বিবরণী। তাহলে প্রথমে হলো নিট বিক্রয়ের পরিমাণ। বিক্রয় দেওয়া ছিল 11 লাখ, বাদ বিক্রয় ফেরত 15,000, তাহলে খুবই সোজা জিনিস, একটাই আইটেম ছিল। তাহলে 10,85,000 হলো নেট বিক্রয়। খ অংশ, রতন লিমিটেড কোম্পানির আয় বিবরণী 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য মোট লাভ বা মুনাফা, এটা প্রশ্নে দেওয়া ছিল 3,45,000 টাকা। বাদ পরিচালন ব্যয় সমূহের মধ্যে প্রদত্ত বার্তা রেওয়া মিলের আইটেম। অফিস ভাড়া 45,000, বাদ অগ্রিম 15/3, ওই যে 15 মাসের দেওয়া ছিল, এই জন্য 15 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 9,000 টাকা অগ্রিম, 36,000 টাকা ভাড়া। বেতন খরচ 95,000, সাধারণ খরচ 25,000। এখানে তোমাদের ভাড়াটার বিষয়ে যদি আরেকটা কথা বলি আমি, একই জিনিসই হবে কাজ। যদি বলা হয়তো মাসে 3,000 টাকা হারে ভাড়া পরিশোধ করা হয়, তাহলে মাসে 3,000 টাকা করে হলে 12 মাসে কত, 3 × 36,000। তার মানে 36,000 টাকা খরচ দেখাইতে গেলে ওই 9,000 টাকা অগ্রিমেই বের হবে। কাজ এটাই, শুধু উপস্থাপনাটা ভিন্নভাবেও করতে পারে। হ্যাঁ, অর্থাৎ এখন বলছে 15 মাসে, সেটা না বলে তারা বলতে পারে এইভাবে যে প্রতি মাসের ভাড়া 3,000 টাকা। তো প্রতি মাসে 3,000 হলে আমরা 12 মাসের হিসাব করতেছি, তাহলে 12 মাসের কত হবে সেটা আমাদেরকে বাইর করতে হবে। এখন বের করার থেকে রেওয়া মিলটা বেশি হলে অগ্রিম, বের করার থেকে রেওয়া মিলটা কম হলে বকেয়া, সেভাবে হইতে পারতো, কিন্তু এরা সরাসরি বলছে 15 মাসের। যাক, তাহলে আমাদের পরিচালন ব্যয় সমূহ হলো 1,61,000, এটা বাদ দিলে নিট পরিচালন মুনাফা হয় 1,84,000। বাদ অপরিচালন ব্যয়ের মধ্যে ঋণপত্রের সুদ 9 মাসের হবে, 10% করে 15,000 বাদ দেওয়া হয়েছে। যোগ অপরিচালন আয়সমূহের মধ্যে শিক্ষানবিশ সালামি 20,000 বাদ অগ্রিম, অর্থাৎ 20,000 টাকা 2 বছরের, তাহলে 2/1 অগ্রিম, তাহলে চলতি বছরের আয় হবে 2/1, 10,000, অর্থাৎ 10,000 টাকা হবে দায় আর 10,000 টাকা আয়। তাহলে নিট মুনাফা হলো 1,79,000 টাকা। গ অংশ,
মালিকানা সত্ত্ব বিবরণী, এটা বিকল্পভাবেও আরেকটা উপস্থাপনা আছে, সেভাবেও করা যায়। শেয়ার মূলধন, অনুমোদিত মূলধন, অনুমোদিত শেয়ারের সংখ্যাটা উল্লেখ নাই, এজন্য সংখ্যার জায়গায় খালি রেখে ইনটু 10 টাকা, মানে প্রতি শেয়ার 10 টাকা মূল্যের শেয়ারের সংখ্যা নাই, ড্যাশটি সংখ্যক শেয়ার নাই, উজ্জ্বল। কিন্তু ওই যে ফর্মালিটিস মেনটেন করার জন্য দেখো 2 দাগ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, মানে তোমাকে অঙ্ক করার যে নিয়ম কানুন আছে সেটা আবার মেনে চলতে হবে। সঞ্চিতি ও উদ্বৃত্ত, সাধারণ সঞ্চিত তহবিল 1,50,000 যোগ স্থানান্তর, নিট মুনাফা হইলে তার 20% বলছে, তো নিট মুনাফা তো আমাদের হয়েছে 1,79,000, তাহলে তার 20% 35,800, তাহলে যোগ করলাম 1,58,800। সংরক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক উদ্বৃত্ত রেওয়া মিলে দেওয়া ছিল 2,25,000 যোগ চলতি বছরের নিট মুনাফা, তারপরে 4,04,000 হলো, বাদ বন্টন সমূহের মধ্যে আছে সাধারণ সঞ্চিত তহবিলের স্থানান্তর, এটার উপরে ওই যে 20% যেটা অলরেডি আমরা এখানে যোগ করেছি, যেটা 35,800, এটা এখানে এসে আবার বাদ যাবে নিট মুনাফা থেকে, মানে মুনাফার বন্টন হচ্ছে। প্রদেয় লভ্যাংশ 12 লক্ষ টাকার 10%, 1,20,000, তাহলে দুইটা আইটেম বন্টন হয়েছে, একটা হলো সাধারণ সঞ্চিত তহবিলের স্থানান্তর, আর একটা হলো ঘোষিত বা প্রদেয় লভ্যাংশ, তাহলে মোট 1,55,800। তাহলে এখন আমাদের দেখা যাচ্ছে এখানে সঞ্চিতি এবং উদ্বৃত্তের পরে সংরক্ষিত আয়ের যে উদ্বৃত্তটা ছিল, দুইটা আইটেম 4,04,000, তার থেকে বাদ যাবে 1,55,800, তাহলে বাদ দিলে আমাদের সংরক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত দাঁড়ায় 2,48,200। তাহলে এই দুইটা আইটেম, তিনটা আইটেম মোট, একটা হলো মূলধন, একটা সাধারণ সঞ্চিতি, আর একটা হলো সংরক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত, এই তিনটা আইটেম যোগ করলে 16,34,000, এটাই হলো আমাদের সমাপনী মালিকানা সত্ত্ব। এটার বিকল্প একটা উপস্থাপনা আমরা সবসময় বলি, একটু দেখো আজকে। প্রারম্ভিক উদ্বৃত্তগুলোর মধ্যে শেয়ার মূলধন 12 লাখ ছিল, সঞ্চিত তহবিল 1,50,000 ছিল, সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত ছিল 2,25,000, তাহলে এই তিনটার যোগফল হলো 15,75,000। যোগ চলতি বছরের নিট মুনাফা, মুনাফা সংরক্ষিত আয়ের সাথে যোগ হয়, এই জন্য ওই ঘরেই দেখো 1,79,000, আর মোট ঘরেও এটা যোগ হয়েছে, তাহলে যোগ করে 4,04,000, আর ওখানে তো 17,54,000। বাদ বন্টন সমূহের মধ্যে সঞ্চিত তহবিলের স্থানান্তর, তাহলে সঞ্চিত তহবিলে স্থানান্তর করলে এটা সংরক্ষিত আয় থেকে বাদ যায়, এই জন্য দেখো সংরক্ষিত আয়ের ঘরে ব্র্যাকেটে দেওয়া আছে যেটা, আর এটা সঞ্চিত তহবিলের সাথে যোগ হবে, যে এখানে যোগ, এখানে হলো বিয়োগ। হ্যাঁ, প্রদেয় লভ্যাংশ, এটাও সংরক্ষিত আয় থেকে বাদ যায়, এখানে বাদ গেল, আর এখানে তোমার ওই যে মোট টাকা থেকেও বাদ যাবে, মোট টাকা থেকে বাদ যাবে, তাহলে এখানে দেখো 12 লাখ, আর এটা যোগফল হলো 1,85,800, আর এখানে যোগ বিয়োগ করে 2,48,200, আর এটা এখান থেকে বাদ দিলে 16,34,000। এখন এই তিনটে আইটেমের যোগফল 16,34,000, আর এখানে মোট থেকে এটা বাদ দিলেও 16,34,000 হচ্ছে, এটাও তুমি করতে পারো, বিকল্প পদ্ধতি যেটা। এরপরে সৃজনশীল সমস্যা 17-তে যাও। লাভলু লিমিটেড কোম্পানি প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 শেয়ারে নিবন্ধিত। 2020 সালের 31 ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়া মিল ও অন্যান্য তথ্যাবলী ছিল নিম্নরূপ: হিসাবের নাম আর ডেবিট ক্রেডিট, প্রাপ্য হিসাব, যন্ত্রপাতি, নিষ্কর প্রিমিসেস, নিষ্কর মানে যেটার উপর কর দিতে হবে না, সরকার মাফ করেছে, আর প্রিমিসেস মানে হলো আমাদের বাড়ি, বাড়ির সামনে আশেপাশে যত সব জায়গা আছে সব কিছুকে একত্রে বলি আমরা প্রিমিসেস। হ্যাঁ, তাহলে এটা একটা স্থায়ী সম্পদ, তবে কর দিতে হবে না এটার উপরে। তো এখানে নিষ্কর শব্দের আসলে আমাদের অঙ্কে কোনো কাজ নাই, আমাদের কাজ হলো এটা একটা প্রিমিসেস, এটা একটা স্থায়ী সম্পদ। আসবাবপত্র, শেয়ার মূলধন প্রতিটি 10 টাকা মূল্যের 3,000 শেয়ার, তার মানে 3 লাখ টাকা, এটাই আমাদের ইস্যু, বিলি, তলব, আদায়কৃত মূলধন, আর উপরেরটা ছিল আমাদের অনুমোদিত মূলধন। সাধারণ সঞ্চিতি, অদাবিকৃত লভ্যাংশ, মানে যে লভ্যাংশ কোম্পানি ঘোষণা করে রেখেছে কিন্তু কেউ দাবি করে না, আরো একদিন আমাদের আলোচনায় ছিল এটা, এটা দেখতে হবে এটার উপরে কোনো সমন্বয় বলে কিনা, যদি না বলে তাহলে এটাই আমাদের চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থার মধ্যে দেখা দিতে হবে।
আর যদি বলে তাহলে সেই অনুসারে আমাদেরকে কাজ করতে হবে, দেখবো আমরা কিছু বলছে কিনা। আয়কর ফেরত, এটা সংরক্ষিত আয় বিবরণীতে যাবে, অর্থাৎ সরকারকে আমরা অতীতে বেশি কর দিয়েছিলাম, এখন টাকাগুলো আমরা ফেরত পেয়েছি। সংরক্ষিত আয় প্রারম্ভিক উদ্বৃত্ত, মোট মুনাফা 31/12/2020, মোট মুনাফা দেওয়া আছে। তো মোট মুনাফা দেওয়া থাকার কারণে এই অঙ্কটার মধ্যে ক্রয় বিক্রয় সংক্রান্ত আসলে আর কোনো আইটেমই থাকবে না, এবং মজুদ যদি থাকে অঙ্কে, আমরা এখনো পাই নাই মনে হয়, তাহলে সেই মজুদ হবে সমাপনী মজুদ। কারণ মোট মুনাফা দেওয়ার পরে মোট মুনাফা নির্ণয় পর্যন্ত যে আইটেমগুলো দরকার সেগুলি আর এখন রেওয়া মিলে থাকবে না। এটা একটু খেয়াল করতে হবে, আবার রিপিট করতেছি। মোট মুনাফা দেওয়ার পর যদি কোনো রেওয়া মিলে, তাহলে মোট মুনাফা নির্ণয় পর্যন্ত যে আইটেমগুলো আমাদের দরকার সে আইটেমগুলির কোনোটি আর রেওয়া মিলে থাকবে না, উপরন্তু সমাপনী মজুদ তখন রেওয়া মিলে চলে আসবে। এরপরে হলো বেতন খরচ, ভাড়া খরচ আছে, অনাদায়ী পাওনা, প্রদত্ত আয়কর, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। তাহলে আমরা যেটা খুঁজতেছিলাম সমাপনী মজুদ, এটা দেখতেছি নাই অঙ্কে। আচ্ছা, এরপরে হলো 2 মাসের বেতন বকেয়া আছে, তার মানে বেতন পরিশোধ করা হয়েছে 10 মাসের, এটাকে 10 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করলে বকেয়া পাওয়া যাবে। অনাদায়ী পাওনা খরচ 1300 টাকা ধরতে হবে, এটা হলো নতুন অনাদায়ী পাওনা। নিষ্কর প্রিমিসেসের উপর 2% অবশ্য ধার্য করতে হবে, অবশ্য ধরবো আমরা 2%। সাধারণ সঞ্চিত তহবিলে 10,000 টাকা স্থানান্তর করতে হবে। শেয়ার মূলধনের উপর 10% হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, অদাবিকৃত লভ্যাংশের 50% অবলোকন করতে হবে। অদাবিকৃত লভ্যাংশ ছিল আমাদের 5,000, এটা 50% মানে 2,500। এটা অবলোকন করার মানে সংরক্ষিত আয় বিবরণীতে আয় হিসাবে নিয়ে আসতে হবে, অর্থাৎ এটা আর আমাদের অদাবিকৃত আমরা রাখবো না, এটাকে আমাদের মুনাফার সাথে যোগ করে ফেলবো, তবে সম্পূর্ণ অংশ নয়। কতটুকু? অর্ধেক। আর কিছু না বললে সম্পূর্ণ অংশই চলতি দায়ের মধ্যে চলে যাবে, অদাবিকৃত লভ্যাংশের। এটার জন্য আমরা অপেক্ষা করি। তাহলে অঙ্কটাতে দেখা যাচ্ছে সমাপনী মজুদ নাই, তো না থাকলে আমাদের কিছু করার নাই, কিন্তু থাকলে এটা রেওয়া মিলে থাকতো। প্রদেয় লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো। 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য নিট মুনাফার পরিমাণ নির্ণয়, আর নিট মুনাফা 58,000 টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত। তাহলে প্রথমেই হলো ঘোষিত লভ্যাংশ 3 লাখ টাকা, 10% 30,000 টাকা, খুব সোজা জিনিস। খ অংশ আয় বিবরণী, মোট মুনাফা দেওয়া আছে, তার ভিত্তিতে আয় বিবরণী করতে হবে। দেখো মোট মুনাফা যেটা দেওয়া ছিল 1,20,000, এটা রেওয়া মিলিয়ে দেওয়া ছিল। বাদ পরিচালন ব্যয় সমূহের মধ্যে বেতন খরচ 15,500 যোগ বকেয়া। বকেয়া কিভাবে আনতে হচ্ছে? 15,500 কে 10 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, তাহলে 3,100, তাহলে মোট হলো 18,600। ভাড়া খরচ 30,000 সরাসরি আইটেম, অনাদায়ী পাওনা 5,700 রেওয়া মিলের আইটেম, যোগ নতুন অনাদায়ী পাওনা 1,300, এটা সমন্বয়ের আইটেম, এই দুইটা যোগ করলে 7,000। এখানে নতুন কোনো সঞ্চিতিও নাই বা পুরাতন সঞ্চিতিও নাই, যেটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। নিষ্কর প্রিমিসেসের অবচ্ছেদ হতে বলছে 2%, 3,20,000 টাকার 2% 6,400, তাহলে খরচগুলির মোট যোগফল হলো 62,000। তাহলে আমাদের নেট মুনাফা সৃষ্টি হচ্ছে 58,000 টাকা। এরপর সংরক্ষিত আয় বিবরণী তৈরি করতে বলছে। দেখো লাভলু লিমিটেড কোম্পানির সংরক্ষিত আয় বিবরণী 2020 সালের 31 ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত। সংরক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক উদ্বৃত্ত রেওয়া মিলে ছিল 61,200 যোগ অদাবিকৃত লভ্যাংশের অবলোকন। ওই যে অদাবিকৃত মানে কি, আমরা ঘোষণা করেছি কেউ দাবি করে না, আমরা দীর্ঘদিন এটাকে অদাবিকৃত লভ্যাংশ নামে রেখেছি, এখন আমরা ভাবলাম এটার 50%কে আমরা অবলোকন করে ফেলবো। অবলোকন করার মানে হলো আমাদের আয় বৃদ্ধি পাওয়া। হ্যাঁ, অন্তত সংরক্ষিত আয় বিবরণীতে বন্টনযোগ্য মুনাফা যেটা, যেটার উপর থেকে আমরা মুনাফার বন্টন করি, সেটা বেড়ে যাচ্ছে এই 2,500 টাকা দাঁড়ায়। যেমন মনে করো তোমার পকেটে 100 টাকা ছিল, আর 10 টাকা ছিল তুমি পেয়েছো কোথাও না কোথাও, তুমি দীর্ঘদিন ঘোষণা দিচ্ছ এই 10 টাকা যাদের, তারা এসে আমার কাছ থেকে নিয়ে যাবেন, কিন্তু কেউ নেয় না। তুমি কিছুদিন পরে বললে আমি এটার অর্ধেক অবলোপন, মানে এখন আর কেউ দাবি করলে আমি দিব না, তবে আর অর্ধেক দিব শুধু, মানে কেউ আসে দাবি করলে 5 টাকা দিব শুধু, আর 5 টাকা আমি আর দিব না। তাহলে যে 5 টাকা তুমি দিবা না সেটা তোমার হয়ে যাচ্ছে,
আর তোমার হয়ে যাওয়ার মানে তোমার পকেটে যে 100 টাকা ছিল তার সাথে আরো 5 টাকা এখন যোগ হচ্ছে, তাহলে তোমার এখন নিজের টাকা হয়ে যাবে 105 টাকা। আমাদেরও কোম্পানি অদাবিকৃত লভ্যাংশ দীর্ঘদিন পর্যন্ত এইভাবে দেখাতে দেখাতে অস্থির হয়ে গেছে। তখন বললো এই বছর আমরা অর্ধেক অবলোকন করে ফেলবো। অবলোকন করার মানে হলো আমাদের মুনাফার পরিমাণ বেড়ে যাচ্ছে। কোন মুনাফা? বন্টন করার জন্য যে মুনাফা আমাদের তৈরি করি সেই মুনাফাটা বেড়ে গেছে। যোগ চলতি বছরের নিট মুনাফা প্রশ্নে প্রদত্ত ছিল, এটা আমরা বেরও করেছি 58,000। তাহলে আমাদের মোট বন্টনযোগ্য মুনাফার পরিমাণ তৈরি হয়ে গেল 1,21,700। বাদ বন্টন সমূহের মধ্যে আছে প্রদত্ত আয়কর দিলাম, বাদ আয়কর ফেরত। ওই আয়কর থেকে আয়কর ফেরত বাদ দিচ্ছি। এখানে তোমরা আরেকটা কাজ করতে পারো, আয়কর ফেরতটাকেও মুনাফার সাথে যোগ করে ফেলতে পারো ওই উপরে, অর্থাৎ 1,21,700 যেখানে হলো সেখানে 1,26,700 করে ফেলতে পারো, করে প্রদত্ত আয়কর সরাসরি 10,000 টাকা খরচ দেখাতে পারো, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আর এখন যেটা দেখালো একই কাজ, মানে আমাদের মুনাফার বন্টনটা ঠিক থাকবে। তুমি ইচ্ছা করলে উপরে 1,21,700 সাথে আয়কর ফেরতটা যোগ করে নেবা, যোগ করে প্রদত্ত আয়কর পুরোটা তখন দেখাবা 10,000। আর এখন কি করে দেখালো, প্রদত্ত আয়কর 10,000 থেকে বাদ আয়কর ফেরত 5,000 টাকা বাদ দিয়ে খরচ দেখাচ্ছে 5,000, মানে আলটিমেটলি রেজাল্ট এক থাকবে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ রেওয়া মিলে ছিল 7,000, প্রদেয় লভ্যাংশ যেটা আমরা ক অংশে বের করেছি 30,000, সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর 10,000। এই ছিল বন্টনগুলি। তাহলে বন্টনগুলির যোগফল 52,000। আর যদি আমরা সরাসরি করি তাহলে বন্টনগুলির যোগফল হবে 57,000। তখন ওখানেও 1,26,700। তাহলে 1,26,700 থেকে 57,000 বাদ দিব, অথবা 1,21,700 থেকে 52,000 বাদ দিচ্ছি। আলটিমেটলি সংরক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত 69,700 থাকলো। এই ছিল আমাদের আরেকটা অঙ্ক আজকের। আজকের অঙ্কগুলোর মধ্যে আমরা যেটা দেখতেছি, প্রথমটার মধ্যে আমরা বিক্রিত পণ্যের পেয়েছি, সেখানে মজুদকে সমাপনী মজুদ হিসাবে গণ্য করতে হয়েছে। তারপরের অঙ্কটাতে আমরা মোট মুনাফা পেয়েছি, সেখানে বিশেষত্ব হলো যখন মোট মুনাফা দেওয়া আছে তখন মোট মুনাফা নির্ণয় পর্যন্ত যে সকল লেনদেন দরকার সেগুলির কোনোটি কিন্তু আর প্রশ্নে দেওয়া ছিল না এবং থাকবে না কখনো, এগুলা খেয়াল করতে হবে। 18 নাম্বার, মনি লিমিটেড কোম্পানির অনুমোদিত মূলধন 9 লক্ষ টাকা, যা প্রতিটি 100 টাকা মূল্যে 9,000 শেয়ারে বিভক্ত। 2020 সালের 31 ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়া মিল ও অন্যান্য তথ্যাবলী ছিল নিম্নরূপ। হিসাবের নাম ডেবিট ক্রেডিট, শেয়ার মূলধন 6,000 শেয়ার, 100 টাকা করে 6 লাখ টাকা। নিট মুনাফা 31/12/2020, নিট মুনাফা দেওয়া আছে। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে বিশদ আয় বিবরণী তৈরি করতে বললেও নিট মুনাফা আর তৈরি করার দরকার হবে না, এবং নিট মুনাফা নির্ণয় করার জন্য যে সকল আইটেম আমাদের দরকার সেগুলি আর রেওয়া মিলে থাকবে না, যেহেতু নিট মুনাফা দেওয়া আছে। আসবাবপত্র, সাধারণ সঞ্চিতি, দালান কোঠা, আয়কর, আয়কর সঞ্চিতি, আয়কর সঞ্চিতি সংরক্ষিত আয় বিবরণের আইটেম, আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ যাবে। সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত, এটা হলো প্রারম্ভিক সংরক্ষিত আয়। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, এখানে তারিখের কোনো কাজ নাই, এটা হলো আমরা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কয় তারিখে দিলাম সেটা শুধু লিখে রাখা। এর মানে হলো 6 মাসের দিলাম আরো 6 মাসের দিতে হবে, এরকম কিছু কিন্তু মিন করে না অন্তর্বর্তীকালীন লভ্যাংশের পাশের তারিখ। কিন্তু বিনিয়োগ, ঋণ, ঋণপত্রের সুদ, এগুলার পাশের তারিখ কিন্তু আমাদের বিবেচনায় এনে সুদ হিসাব করতে হবে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশের পাশের তারিখ নিয়ে কোনো ঝামেলা নাই, তারিখ থাকা আর না থাকা একই কথা। প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, প্রাপ্য নোট, ব্যাংক জমা, নগদ তহবিল, সমাপনী মজুদ পণ্য। এরপরে সমন্বয়গুলো দেখো। শেয়ার মূলধনের উপর 6.25% লভ্যাংশ প্রদান করতে হবে, মানে ঘোষিত লভ্যাংশ। নিট লাভের 15,000 টাকা সাধারণ সঞ্চিত তহবিলে এবং 12,000 টাকা কর্মচারী কল্যাণ তহবিলে স্থানান্তর করতে হবে। দুইটাই মুনাফার বন্টন, সংরক্ষিত আয়ের বন্টন, অর্থাৎ এখানে বাদ যাবে। নোমানের নিকট পাওনা 7,500 টাকা প্রাপ্য হিসাবের অন্তর্ভুক্ত, অপর পক্ষে তার পাওনা 9,000 টাকা প্রদেয় হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা ফার্স্ট পেপারে এরকম একটা অঙ্ক করেছিলাম, মানে নোমান নামে এক ব্যক্তি, তার নিকট আমাদের পাওনা 7,500 টাকা আমরা পাই তার কাছে,
এটা প্রাপ্য হিসাবের মধ্যে আছে, রেওয়া মিলে যে প্রাপ্য হিসাব দেওয়া আছে। অপরপক্ষে তার পাওনা, সে আমাদের কাছেও পায় 9,000 টাকা, সেটা প্রদেয় হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো তার মানে কি, এই লেনদেনটা নিষ্পত্তি করতে গেলে দুইটা ওই আছে, একটা ওই হইলে আমরা নোমান থেকে আদায় করব 7,500, আবার তাকে পরিশোধ করব 9,000, শেষ। এটা হলো সোজা চারটা হিসাব। আরেকটা হলো না, আমরা এখানে একটা ভিতরে ভিতরে যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করে আমরা নোমানকে জানিয়ে দিব। এবং কিভাবে জানাবো, এই দুইটা সংখ্যার মধ্যে যেটা কম, যেমন 7,500, সেটা আমাদের প্রাপ্য হিসাব থেকে বাদ দিয়ে দিব। তো এটার মানে হলো আমরা আর নোমানের কাছে কোনো টাকা পাবো না, আমাদের যে প্রাপ্য হিসাব আছে তার থেকে নোমানের নিকট পাওনা 7,500 বাদ দিয়ে দিলাম। তার মানে আমরা নোমানের কাছে আর কোনো টাকা পয়সা পাওনা নাই, আমরা হিসাবের খাতা এটা শেষ করে দিলাম। আবার সে যে আমাদের কাছে 9,000 টাকা পাবে, সেখান থেকেও 7,500 বাদ দিব। তাহলে 7,500 বাদ দিলে দেখা যাচ্ছে প্রদেয় হিসাবের মধ্যে 1,500 টাকা থেকে যাবে, যেটা শুধুমাত্র আমরা তার কাছে পাবো। দ্যাট ইজ, নোমান কোনো সময় এসে আমাদের কাছে 1,500 টাকা পরিশোধ করলেই একবারই লেনদেন শেষ, আমরাও পাবো না আর সেও পাবো না। আর এই মুহূর্তে আমরা কি করতেছি, এটাকে হিসাবকে সেট আপ করা বলি আমরা, অর্থাৎ নতুন করে হিসাবকে ঠিক করে নিলাম যে কেন দেখাবো, সেও পাবে আমরাও পাবো, এর মধ্যে দুইটা সংখ্যার মধ্যে যেটি কম সেটি দেনাদার থেকেও বাদ, পাওনাদার থেকেও বাদ, দ্যাট ইজ প্রাপ্য হিসাব থেকেও বাদ, প্রদেয় হিসাব থেকেও বাদ। এই কাজটাই আমরা করব। তবে এটা কখন, যদি আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বলে, এই জন্য খেয়াল রাখতে হবে আমাদের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বলছে কিনা। আর যদি একটা অংশ বলে, যেমন মনে করো সম্পদের অংশ বলে, তাহলে 7,500 শুধু প্রাপ্য হিসাব থেকে বাদ দিব। আর যদি চলতি দায় এবং ওইভাবে বলে, তাহলে আমরা শুধু প্রদেয় হিসাব থেকে 7,500 বাদ দিব। এই জন্য দেখতে হবে আমাদেরকে কিভাবে বলছেন। এরপরে বিক্রয়ের উপর নিট লাভের হার 7% হলে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। বিক্রয়ের উপর বলছে কিসের হার, নিট লাভের হার 7%। এখানে একটু খেয়াল করো, নিট লাভটা কিন্তু আমাদেরকে প্রশ্নে দিয়েছে, এই যে নিট লাভ 1,05,000। তাহলে আমরা বিক্রয়ের উপরে 7% লাভ মানে কি, 60 টাকা লাভ করলে আমরা বিক্রয় করতে হয় 100 টাকা, তাহলে 1 টাকা লাভে বিক্রয় কত হবে, আর 1,05,000 টাকা লাভ করতে গেলে বিক্রয় কত হবে, দ্যাট ইজ ঐকিক নিয়ম। অঙ্কটা করে ফেলবা, শেষ। আসছে নিচে দেখাচ্ছি। 2020 সালের 31 ডিসেম্বর তারিখে কোম্পানির সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত। 2020 সালের 31 ডিসেম্বর তারিখে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব ও দায় সমূহ। তাহলে দায় দেখাতে বলার মানে হলো প্রদেয় হিসাব থেকে ওই যে নোমানের নিকট আমরা যে দেনা, সেটা বাদ দিব 7,500 শুধু। আর সম্পদ দেখাতে বলে তখন বাদ দিতাম প্রাপ্য হিসাব থেকেও, এখন একটা অংশ থেকে বাদ যাবে। এখন দেখো, মনি লিমিটেড কোম্পানির নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। নিট লাভ 60 টাকা হলে বিক্রয়ের পরিমাণ 101 টাকা হলে কত, 1,05,000 হলে কত, 15 লক্ষ টাকা। তার মানে এটা হলো ঐকিক নিয়মে শো করেছে। তুমি এইভাবে না করে সরাসরি লিখতে পারো যে 7% নিট লাভে বিক্রয় সমান, তখন তুমি ডাইরেক্ট লিখে দেবা যে 100 × 1,05,000 ডিভাইডেড বাই 7, ব্যাস হয়ে গেল। আর সেটা অনেকের পক্ষে হয়তো বুঝতে অসুবিধা হয় বিধায় এই প্রেজেন্টেশনটা করা হয়েছে, যাতে তোমাদের সবার পক্ষে বুঝতে সুবিধা হয় যে কিভাবে আসলো এই পুরো জিনিসটাই। খ অংশ, সংরক্ষিত আয় বিবরণী। সংরক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক উদ্বৃত্ত 1,20,000 দেওয়া ছিল। আর চলতি বছরের নেট মুনাফা তো প্রশ্নের অমিলেই আছে, 1,05,000, 2,25,000। বাদ বন্টন সমূহের মধ্যে আয়কর আছে অমিলের আইটেম 22,500, বাদ আয়কর সঞ্চিতি, এটা অমিলের আইটেম 18,000। তাহলে আমাদের আয়কর বাবদ মুনাফা থেকে বন্টন করতে হচ্ছে এই বছর 4,500। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ রেওয়া মিলেই ছিল। প্রদেয় লভ্যাংশ 6 লক্ষ টাকা, 6.25%, 37,500। সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর 15,000। এই জিনিসগুলো আমরা এখানে নিয়ে আসলাম। একটা আইটেম আনা হয় নাই, এখানে আরেকটা স্থানান্তর ছিল। কেন আনা হয়নি একটু বর্ণনা করে দিচ্ছি। কোনটা আনা নাই তাহলে, কল্যাণ তহবিল, কর্মচারীদের কল্যাণ তহবিলে স্থানান্তর করতে হবে। তাহলে কল্যাণ তহবিলকে তারা বাধ্যতামূলক হিসাবে ধরেছে, কল্যাণ তহবিলকে বাধ্যতামূলক ধরে এটাকে
নিট লাভ নির্ণয়ের সময় ধরা হয়েছে এটা মনে করে নেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যে সকল খরচ করতে বাধ্য সেগুলা কিন্তু তোমাদের বিশদ আয় বিবরণীতে বা আয় বিবরণীতে আনতে হয়। আর যেগুলি আমরা বাধ্য নয় অর্থাৎ মুনাফার উপরে ভিত্তি করেই আমরা করি সেগুলো আমরা এখানে আনি। আবার কেউ যদি এখন মনে করো যে আমরা কল্যাণ তহবিলে স্থানান্তর, এটা তো মুনাফা হইলেই কল্যাণ করব, মুনাফা না হলে কোত্থেকে কল্যাণ করব, তাহলে তুমি এখানে আনবা। তখন টিকায় লিখে দিতে হবে যে ধরে নেওয়া হলো কল্যাণ তহবিলে স্থানান্তর বিশদ আয় বিবরণীতে সমন্বয় করা হয়নি। আর এখনো টিকা না দিলেও তুমি একটা টিকা দিয়ে দিবে, এরা না দিলেও, যে ধরে নেওয়া হলো কল্যাণ তহবিলে স্থানান্তর বিশদ আয় বিবরণীতে সমন্বয় করা হয়েছিল, এই কথা ধরে নিয়েই এখানে আনা হয় নাই। আর যদি তুমি এখানে নিয়ে আসো তাহলে লিখে দেবা যে কল্যাণ তহবিলে স্থানান্তর বিশদ আয় বিবরণীতে অন্তর্ভুক্ত করা হয় নাই ধরে সংরক্ষিত আয় বিবরণীতে অন্তর্ভুক্ত করা হয়, এই সূত্রগুলো লিখে দেবা, তাহলে তুমি রাইট। যাক, তাহলে এখানে আনে নাই, টিকাটা লিখে দিবা যে এটা বিশদ আয় বিবরণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে আমাদের মুনাফার বন্টনগুলি সৃষ্টি হলো এখন ৭৯,৫০০। তাহলে সংরক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত দাঁড়ালো ১,৪৫,৫০০। গ অংশ, আর্থিক অবস্থার বিবরণী শেয়ার হোল্ডারদের সত্ত্ব এবং দায় নির্ণয় করতে বলছে। দায় ও শেয়ার মালিকদের সত্ত্বের মধ্যে প্রথমে শেয়ার মূলধন, অনুমোদিত মূলধন প্রতিটি ১০০ টাকা মূল্যের ৯,০০০ শেয়ার, তাহলে ৯ লক্ষ টাকা। ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত মূলধন প্রতিটি ১০০ টাকা মূল্যের ৬,০০০, ৬ লাখ টাকা। সঞ্চিতি উদ্বৃত্তের মধ্যে সংরক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত খ অংশ থেকে আমরা নিয়েছি ১,৪৫,৫০০। সাধারণ সঞ্চিতি ১,১২,৫০০ যোগ নতুন স্থানান্তর ১৫,০০০, তাহলে ১,২৭,৫০০। তাহলে আমাদের সঞ্চিতি উদ্বৃত্তের দুইটা আইটেমের যোগফল 2,৭৩,০০০। চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা, এর মধ্যে প্রদেয় হিসাব ৬০,০০০, বাদ নোমানের দেনা সমন্বয় যেটা ৭,৫০০ বললাম, তাহলে ৫২,৫০০, প্রদেয় লভ্যাংশ ৩৭,৫০০, কর্মচারী কল্যাণ তহবিল, এটা তুমি সংরক্ষিত আয় বিবরণীতে আনো অথবা না আনো এখানে একবার আসবে, কারণ এটা ভবিষ্যৎ একটা ব্যবস্থা। আমাদের এখানে শিরোনাম দুইটা, একটা চলতি দায় আর একটা ভবিষ্যৎ ব্যবস্থা। এখানে যেমন মনে করো প্রদেয় হিসাব, এটা কিন্তু চলতি দায়, প্রদেয় লভ্যাংশ, কর্মচারী কল্যাণ তহবিল, এগুলি ভবিষ্যৎ ব্যবস্থা। তাহলে কর্মচারী কল্যাণ তহবিলটা এখানে আমরা নিয়ে আসলাম, তবে শুধু আমরা সংরক্ষিত আয় বিবরণীতে আনি নাই। উদ্দেশ্য হলো আমরা একটা নোট দিব যে ধরে নেওয়া হলো কর্মচারী কল্যাণ তহবিল স্থানান্তর বিশদ আয় বিবরণীতে সমন্বয় করা হয়েছিল। ওকে, এরপরে ১৯ নাম্বার অঙ্কটাতে আসো। রুমা লিমিটেড কোম্পানির ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে রেওয়া মিল অন্যান্য তথ্যাবলী ছিল নিম্নরূপ। রুমা লিমিটেড কোম্পানি রেওয়া মিল ৩১ ডিসেম্বর ২০২০, নগদ তহবিল, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, প্রাথমিক খরচ, এটা অসমন্বিত ব্যয়ের আইটেম, প্রাথমিক খরচ অবলোকন করতে বললে সেটা বিশদ আয় বিবরণীতে আনতে হবে। এটা মজুদ পণ্য ৩১/১২/২০২০ নির্ণয় করে দিলে এটা সমাপনী মজুদ তারিখেই বলে দিয়েছে। বিমা সালামি, যন্ত্রপাতি, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, 10% ঋণপত্র ১/৭/২০২০, ৬ মাসের সুদ ধরতে হবে। ব্যাংক জমাতিরিক্ত শেয়ার মূলধন, সংরক্ষিত আয় ১/১ প্রারম্ভিক, বিক্রয়, বকেয়া বেতন, এটা চলতি দায়, আর কোথাও যাবে না। বেতন আছে, তাহলে এটা যাবে বিশদ আয় বিবরণী, আর বকেয়া বেতনটা চলতি দায়। এরপরে কারণ এটা এখানে যোগ হবে না, দুটো মিলে চলে আসছে, সমন্বয় থাকলে এখানে যোগ হতো আবার চলতি দায় হতো। ভাড়া, অনাদায়ী পাওনা, প্রদত্ত লভ্যাংশ মানে হলো যেটা লভ্যাংশ আমরা দিয়েছি, হ্যাঁ, এটা তুমি ধরে নিতে পারো অন্তর্বর্তী লভ্যাংশের মতোই, তবে এটা অন্তর্বর্তী না, এটা প্রদত্ত। বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয় থাকার কারণেই তো সমাপনী মজুদ চলে আসছে, আমরা উপরেই দেখতে পেয়েছি। এরপরে সমন্বয়গুলি, ঋণপত্রের সুদ অপ্রদত্ত রয়েছে, ঋণপত্রের সুদ মানে বকেয়া রয়েছে, তো আমরা তো এমনি ধরতাম, আমরা এমনি ঋণপত্রের সুদ ধরতাম ৬ মাসের। প্রাথমিক খরচের 25% অবলোকন করতে হবে, মানে 25% খরচ দেখাইতে হবে। প্রাপ্য হিসাবের 5% আদায়যোগ্য নয়, প্রাপ্য হিসাব যেটা আছে তার 5% অনাদায়ী নতুন সঞ্চিতি ধরতে হবে না, আদায়যোগ্য নয় মানে প্রাপ্য অনাদায়ী পাওনা ধরতে হবে।
এবং অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা করতে হবে। মানে প্রথমে প্রাপ্য হিসাবের উপরে 5% ধরবো, এটা হবে নতুন অনাদায়ী পাওনা। এটা বাদ দিয়ে আবার 5% ধরবো, সেটা হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। শেয়ার মূলধনের 5% লভ্যাংশ ঘোষণা করতে হবে। নেট লাভের 10% সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর করণ। এগুলো খুব সোজা আইটেম। হ্যাঁ, 2020 সালের 31 ডিসেম্বর তারিখে কোম্পানির চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। প্রথমে 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির আয় বিবরণী প্রস্তুত। উক্ত তারিখে কোম্পানির সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত। প্রথমে রুমা লিমিটেড কোম্পানির চলতি দায়ের পরিমাণ নির্ণয়, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, ব্যাংক জমা অতিরিক্ত, বকেয়া বেতন, ঋণপত্রের বকেয়া সুদ 6 মাসের, প্রদেয় লভ্যাংশ 3 লাখ টাকার 5% 15,000 হয়ে গেল চলতি দায়ের পরিমাণ। এরপরে আয় বিবরণীটা দেখো। রুমা লিমিটেড আয় বিবরণী 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য বিক্রয় 3,50,000 বাদ বিক্রিত পণ্যের ব্যয়, এটারেও মিলিয়ে দেওয়া ছিল 2 লাখ, তাহলে হয় 1,50,000 টাকা। এটা হলো মোট মুনাফা। বাদ পরিচালন ব্যয় সমূহের মধ্যে বীমা সালামি, বেতন, ভাড়া, অনাদায়ী পাওনা 6,000, আবার যোগ নতুন অনাদায়ী পাওনা 1,20,000-এর 5% 6,000, তারপরে যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 1,20,000 থেকে 6,000 বাদ দিয়ে 5% 5,700, তাহলে 17,700। এখানে পুরাতন কোনো সঞ্চিতি নাই, থাকলে আমরা 17,700 থেকে বাদ দিয়ে দিতাম। প্রাথমিক খরচের অবলোপন 20,000 টাকার 25% 5,000 টাকা, তাহলে মোট খরচগুলো হলো 98,700। এখন আমাদের নেট পরিচালন মুনাফা হলো 51,300। বাদ অপরিচালন ব্যয় সমূহের মধ্যে ঋণপত্রের সুদ 6 মাসের 5,000 টাকা, তাহলে নেট মুনাফা হলো 46,300। এরপরে রুমা লিমিটেড কোম্পানির সংরক্ষিত আয় বিবরণী 2020 সালের 31 ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত সংরক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক উদ্বৃত্ত 30,000 যোগ চলতি বছরের নেট মুনাফা খ অংশ থেকে একটু আগেই পেয়েছি 46,300, তাহলে হবে 76,300। বাদ বন্টন সমূহের মধ্যে প্রদত্ত লভ্যাংশ আছে, যেটারও মিলেছিল, আর প্রদেয় লভ্যাংশ যেটা সমন্বয়ে আমরা শতকরা হারে বের করলাম 15,000। সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর, তাহলে এটা হলো মুনাফার উপরে 10% 4,630, তাহলে 34,630 টাকা। তাহলে এটা বাদ দিলে হবে সংরক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত 41,670 টাকা। এরপরে সৃজনশীল সমস্যা 20 হোমওয়ার্ক হিসাবে দেওয়া হয়েছে। দেখো, সোমা লিমিটেড কোম্পানির 2020 সালের 31 ডিসেম্বর তারিখের রেওয়া মিল অন্যান্য তথ্যাবলী ছিল নিম্নরূপ। ইস্যু বিলি আদায়কৃত মূলধন 10 টাকা মূল্যের 30,000 শেয়ার 3 লাখ, আসবাবপত্র ও সরঞ্জাম, প্রাপ্য হিসাব, সুনাম, নগদ, মজুদ পণ্য, সমাপনী দেখা যাচ্ছে 31/12। 9% বন্ড, এই বন্ড মানে হলো এক ধরনের ঋণপত্র, এটার উপরে কোনো তারিখ উল্লেখ না থাকার কারণে 1 বছরের সুদ ধরতে হবে। সঞ্চিত তহবিল, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, বিশদ আয় বিবরণীর জের, এটা হলো নিট মুনাফা। বিশদ আয় বিবরণীর জের ক্রেডিট মানে নিট মুনাফা, আর বিশদ আয় বিবরণীর জের যদি ডেবিট থাকে তাহলে বলতে হবে নিট ক্ষতি। এখন নিট মুনাফা, তার মানে অঙ্কটাতে আমাদের বিশদ আয় বিবরণী তৈরি করার দরকার হবে না, বোঝা যাচ্ছে। এরপর হলো সংরক্ষিত আয় বিবরণীর জের, এটা হলো প্রারম্ভিক উদ্বৃত্ত, অগ্রিম ভাড়া এটা সম্পদ, আয়কর, আয়কর ফেরত, আয়কর ফেরত একটু আগেও একটা পেয়েছিলাম, সেটাকে আয়কর থেকেও বাদ দিতে পারো, অথবা আয়কর ফেরতকে সংরক্ষিত আয়ের সাথে যোগ করে ফেলবা, আর আয়করটা খরচ হিসেবে দেখাবা, হয়ে গেল, যোগ করে ফেলাটাই বেটার। অদাবিকৃত লভ্যাংশ, ওই যে অদাবি বা নির্দাবিকৃত লভ্যাংশ যেটা, সেটা প্রদেয় হিসাব চলতি দায়। সমন্বয়গুলোর মধ্যে বলতেছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ, তার মানে কি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ যেটা দিলাম সেটা সহ বলার মানে হলো আমরা প্রথমে 2 টাকা হারে লভ্যাংশ এটা হিসাব করব শেয়ার সংখ্যার উপরে। দেখো তো শেয়ারের সংখ্যা কত, 30,000, 30,000-এ 2 টাকা করে কত হয়, 60,000। তার মানে 60,000 টাকা লভ্যাংশ দিতে হয়, এর মধ্যে আমরা অলরেডি অন্তর্বর্তীকালীন সময়ে পরিশোধ করে দিয়েছি 20,000, তাহলে এখন আর প্রদেয় লভ্যাংশ হবে কত, 40,000।
তাহলে সহ বলার মানে হলো প্রথমে লভ্যাংশ যেভাবে হিসাব করা উচিত সেভাবে হিসাব করে নিবা, হিসাব করে নেওয়ার পর সহজ এই টাকাটা বলছে ওই টাকাটা বাদ দিয়ে তারপরে নির্ণয় করতে হবে নিট প্রদেয় লভ্যাংশ, নিট প্রদেয় লভ্যাংশ। তাহলে আমাদের নিট প্রদেয় লভ্যাংশ হচ্ছে তো এখানে তোমার 40,000 টাকা। অদাবিকৃত লভ্যাংশের অর্ধেক অবলোকন করতে হবে ওই যে আগেরটার মতোই, অর্ধেককে আমরা সংরক্ষিত আয় বিবরণীর সাথে যোগ করে দিব আর বাকি অর্ধেক চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থার মধ্যে আনবো। এরপরে বলা হচ্ছে 3 নাম্বার 9% বন্ড বছরের মাঝামাঝি সময় ইস্যু করা হয়। ও আমরা বলেছিলাম 1 বছরের সুদ ধরবো না, বছরের মাঝামাঝি, তার মানে বন্ডের সুদ আমাদের ওই যে ঋণপত্রের সুদের মতোই, তাহলে বন্ডের সুদটা ধরতে হবে 6 মাসের মাঝামাঝি সময়ে, এই জন্য 6 মাসের। আসবাবপত্র সরঞ্জামের উপর 5% অবশ্যই ধরবা, এটা অবশ্যই ধরে সাধারণ নিয়মে কাজটা করবা। বলা হচ্ছে বন্ডের উপর প্রদেয় সুদের পরিমাণ, তাহলে এটা 6 মাসের ধরবা 9% করে। আর বছরের শেষে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত, আর 2020 সালের 31 ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণী দায়ের দিক, আর্থিক অবস্থার বিবরণীর দায়ের দিকটা দেখাতে বলছে শুধু, অর্থাৎ এখানে আমরা পুরো আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব না, আমরা শুধু দায়ের দিকটা দেখাবো। হ্যাঁ, তো দায়ের দিকের এখানে বিষয়টা হলো আমরা কি শেয়ার মালিকদের সত্ত্বা এবং দায় দেখাবো না শুধু দায় দেখাবো। তারা যেটা বলেছে আমরা দায়ের দিক বলতে এখানে শেয়ার মালিকদের সত্ত্ব সহই দেখাবো, আমরা দায়ের দিক বলছে, শুধু বলে নাই যে চলতি দায়গুলি বা দায়গুলি দেখাও, দায়ের দিক দেখাও। হ্যাঁ, সুতরাং শেয়ার মালিকদের সত্ত্ব যা আছে অর্থাৎ দায়ের দিক পুরোটাই আমরা দেখাবো আর কি, সম্পদ না। এই ছিল আমাদের মোটামুটি আজকের আলোচনাগুলি। এর মধ্যে তোমাদের বৃহস্পতিবারের ক্লাসটা মনে হয় সন্ধ্যায় নিতে হবে, যেটুকু নোটিশে দেখলাম। তন্ময় কি ওপেন আছো? জি স্যার। বৃহস্পতিবারের ক্লাসটা সন্ধ্যায় না নিতে হবে, নোটিশটা পেয়েছো? জি স্যার। হ্যাঁ, বৃহস্পতিবার বৃহস্পতিবার মনে হলো করো। আমাদের বেতনের ডেট তো স্যার, এই জন্য। রাইট রাইট, সেই জন্যই একটু স্মরণ করে দিলাম যাতে সবাই জয়েন করে, কারণ দেখা যায় রাতের ক্লাসে আমরা অনেক সময় থাকি না। স্যার বেতন তো বিকাশে দিলে হইব না স্যার? বিকাশে দিলে তো হবে সেটাতে মনে হয় বলছি, কিন্তু অধিকাংশ মনে হয় এসেই দিবে বা দেয়, এটা আর কি। সেই জন্য মনে হয় স্যার ক্লাসটা সেই দিনের ক্লাসটা এই জন্যই সন্ধ্যায় নিব। তো ক্লাসটা মনে স্যার হয় আমরা তো ঢাকার বাইরে থাকি স্যার, ওই যে অ্যাসাইনমেন্ট জমা দিতে মানে অন্য কোনো ফ্রেন্ডের অ্যাসাইনমেন্ট ঢাকার বাইরে দিয়ে থাকলে অ্যাসাইনমেন্ট যেভাবে জমা দিলে জমা হবে না দেওয়ার স্যার? জন্য বলা হয়েছে সেভাবে দিবা। অ্যাসাইনমেন্ট তুমি ঢাকার বাইরে থাকলে তোমার জন্য আসা অসুবিধাজনক হলে তুমি যেভাবে কলেজ কর্তৃপক্ষ বলছে সেইভাবেই দিবা, এখানে তো আর অন্য কোনো উপায় নাই বা তুমিও কিছু করতে পারবা না। স্যার আর অন্য আমার ফ্রেন্ডের কথা দিয়ে হলো জমা শুধু দিতে হবে। বৃহস্পতিবারের ক্লাসটা আহ সন্ধ্যায় হবে, এবং সন্ধ্যায় সম্ভবত এটা 8টায় শুরু হবে নাকি? তন্ময় আছো 8টায় না? জি স্যার। 8টায়? 7টায় স্যার, 7টায়। ও 7টায়, ক্লাসটা 7টায় হবে, আমি লিঙ্কও দিয়ে দিব, তোমরা 7টায় অংশগ্রহণ করবা আশা করি সবাই, যাতে আমরা ক্লাসগুলো আসলে সঠিকভাবে এগিয়ে নিতে পারি। এই কামনা থাকবে তোমাদের সবার প্রতি। আর সবাই ভালো থাকো, বেতন যেভাবে জমা দিতে বলছে জমা দিয়ে দাও, কেননা বড় একটা চাপে পড়ে যাবা। আর সংক্রমণ হার কমে গেলে তো আমরা অফলাইনে আশা রাখি যদি ক্লাস নিতে পারবো, আশা করতেছি যেভাবে সংক্রমণ কমে আসতেছে স্যার, আশাবাদী ইনশাআল্লাহ। হ্যাঁ বলো। স্যার আমাদের স্যার টিকা দেওয়ার জন্য 18 বছরে এখন মানে চলে আসছে বয়সে। তো হুম হুম। আমাদের তো এখানে জাতীয় পরিচয়পত্র আছে, তো জাতীয় পরিচয়পত্র তো স্যার এখনো করি নাই। তাহলে তোমরা ওই যে জন্ম নিবন্ধন দিয়ে করবা, অথবা তোমাদের আমি বলবো সম্মানিত শ্রেণী শিক্ষকের সাথে একটু যোগাযোগ করো, কলেজ থেকে এই ধরনের কোনো উদ্যোগ নিয়েছে কিনা, নিলে তোমরা কিভাবে সেই সুবিধাটা নিতে পারবা। মানিক স্যারের সাথে একটু ঠিক আছে, যোগাযোগ আমরা তো করো। কলেজ থেকে নোটিশ দিবে স্যার। না আছে কিনা আমি জানি না, এই জন্য মানিক স্যারের সাথে যোগাযোগ করো তোমরা, তাহলে স্যার বলতে পারবেন। তাহলে যদি তোমাকে কোনো সহযোগিতা তোমরা করার জানো থাকে কিছু? উনি করতে পারবে, ঠিক আছে? না তোমাদের স্যার। ক্লাস টিচারের সাথে যোগাযোগ করো। তো আল্লাহ হাফেজ, আজকের ক্লাস এখানেই শেষ করব। আর কারো কোনো প্রশ্ন আছে? তোমরা তোমাদের সমস্যা বা যে ধরনের কোনো অসুবিধা তোমরা তোমাদের ক্লাস টিচারের সাথে একটু কোঅপারেট করবে আসলে, কারণ ক্লাস টিচার উনি খুব ভালো মানুষ, তোমাদেরকে হেল্প করার জন্য উনি খুব উন্মুখ হয়ে থাকেন, কিন্তু তোমরা দেখি অনেক সময় যোগাযোগ করতে চাও না বা করো না।
কারণ তুমি এখানে মনে রাখবা তোমাদের ক্লাস টিচার মানে একজন তোমাদের অভিভাবক উনি কিন্তু এখন। হ্যাঁ, তো হয়তো আমরাও এগুলা হেল্প করতে পারি, কিন্তু ক্লাস টিচার করলে বেশি ভালো হয়, কারণ ওনার কাছে তথ্যগুলা বেশি নির্ভরযোগ্য হবে। কারণ সরাসরি প্রশাসন ওনাদের কাছে পাঠায়, ওনারা আবার মাঝে মধ্যে আমাদেরকেও পাঠায়, আমরাও শুনে নেই, তখন আমরাও হেল্প করতে পারি, কিন্তু সরাসরি তথ্যগুলো ওনার কাছে যায়। এজন্য তোমরা যে কোনো সমস্যায় ওনার সাথে আলাপ করবা, উনি খুব ভালো মানুষ, আশা রাখি। আসসালামু আলাইকুম।